আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টি হয়ে নামবো গল্পের 11 নম্বর পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। হাতে আদনান ভাইয়ের শার্ট নিয়ে দাঁড়িয়ে আছি। ভাইয়া রুম থেকে চলে গেছে আর নিজের দুইটা শার্ট দিয়ে গেছে ধোয়ার জন্য। এটা আমার শাস্তি। আমি কটমট করে তখন থেকে এইভাবে দাঁড়িয়ে আছি। জীবনে আমি জামা কাপড় ধুইনি, আর আজকে আমার চিরশত্রুর জামা ধুতে হবে। না ধুলেও তো আমার কপালে শনি আছে। ভাইয়া বলে গেছে যদি কথা না শুনি তাহলে আজকের করা বোকামির কথা আব্বু আম্মুকে বলে দেবে। আর আব্বু যদি জানে তার মেয়ে কলেজে গিয়ে ক্লাস ফাঁকিতে প্রেমের স্বপ্ন বুনেছিল তাহলে আর রক্ষে নেই। আমি আগে ফুসফুস করতে করতে বাথটাবে গেলাম। 1 ঘন্টা ধরে কি করে কি যে ধুইলাম ঠিক নাই। শার্ট আর কি ধুলাম, নিজেই ভিজে একাকার। বারান্দায় গিয়ে শার্ট মেলে রুমে এসে চিত হয়ে পড়ে যেতে নিলাম। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তা হলো ভেজা শরীরে বাথরুমে থেকে এসেছি, শরীর থেকে পানি পড়েছে। সেই পানিতে পিচ্ছিল খেয়ে পড়লে আমার কোমর যাবে। আল্লাহর রহমতে পড়া থেকে বাঁচলাম। কোথা থেকে আদনান ভাই আসলো আর আমাকে পড়ার হাত থেকে বাঁচালো। ভয়ে আমি চোখ বন্ধ করে আছি। ভাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, তার মুখে রাগ স্পষ্ট। ভাইয়া আমাকে ধরে রেখে গম্ভীর গলায় বলল, ইডিয়েট একটা, কি করেছিস? দুইটা শার্ট ধুতে কেউ গোসল করে ফেলে? ভাইয়ার কর্কশ গলায় কথা বলা শুনে টিপ টিপ করে তাকাই আমি তাকাতে ভাইয়া আমাকে ছেড়ে দেয় আর নিজের শার্ট ঝাঁকাতে ঝাঁকাতে বলে, উফ, দিলি তো আমাকে ভিজিয়ে। আমি রাগ নিয়ে বললাম, একদম আমাকে ধমকাবে না, তোমার জন্য আমি এই সন্ধ্যায় ভিজে গেলাম। উফ, শীত করছে, এমন কাজ কেউ দেয়? হাত ব্যথা হয়ে গেছে। হাত দেখাতে দেখাতে বললাম। ভাইয়া তীক্ষ্ণ চোখে আমার হাতের দিকে তাকালো। আমার হাত সত্যি ব্যথা করছে, সাথে লাল হয়ে আছে। ভাইয়া শক্ত মুখ করে তাকিয়ে বলল, এত বড় হয়েছিস, সামান্য জামা কাপড় ধুতে গিয়ে এই অবস্থা করিস নিজের? তোর মতো অকর্মা আমি একটাও দেখি নাই। আমি কঠিন মুখ করে তাকিয়ে বললাম, একদম আমাকে অকর্মা বলবে না। ভাইয়া আমার কথা শুনলো কিন্তু কিছুই বলল না। নিজের ড্রয়ার খুলে একটা মলম আনলো হাতে দিতে, তখন কোথা থেকে মামুনি আমাকে ডাকতে রাখতে আর এসে এমন ভেজা দেখে হতভম্ব হয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, এ কি দুলা, তুই ভেজা কেন? আমি কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে বললাম, তোমার এই গরিলার ছেলে আমার কি অবস্থা করেছে দেখো। আমি অভিযোগ সুরে বললাম। আমার কথা শুনে মামুনি রেগে তাকালো ভাইয়া দিকে। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, বলবো তোর কীর্তি কাহিনী? ভ্রু কুচকে তাকালাম। ভাইয়ার কথা শুনে একটা ঢুক গিলে মামুনির দিকে তাকালাম। মামুনি চলো তো বলে মামুনির হাত ধরে টেনে বেরিয়ে আসতে নিলাম। কিরে, টানছিস কেন? আর আদনান কি বলবে বলে সন্দেহের চোখে তাকালো আদনান ভাইয়ের দিকে। আমি জোর করে ধরে বললাম, কিছুই না, এমনি, খালি আমাকে বকা খাওয়ানোর ধান্দা, বুঝো না? সত্যি তো? তুমি আমাকে বিশ্বাস করো না মামুনি? আরে করি তো, খুব করি। তাহলে চলো। আরে চলে যাবো কেন? আদনান তোর এই অবস্থা করলো কেন? কি করেছে তোর সাথে বল। ভিজলি কি করে? আমি ওই কি বলবো বুঝতে পারছি না। আদনান ভাই সোফায় পায়ের উপর পা তুলে মজা নিচ্ছে। মামুনি বলল, কিরে বল, আদনান তোকে আবার কাজ করিয়েছে? কি করিয়েছে বল? আজকে ওর একদিন তো আমার একদিন। কি মুসিবতে পড়লাম রে বাবা। এখন ভাইয়ার কাছে আমাকে ফাঁসানোর প্রমাণ না থাকলে আমার থেকে খুশি আর কি হতো। মামুনি ভাইয়াকে আচ্ছা মতো বকে দিত আর আমি শান্তি পেতাম। আমি পৈশাচিক আনন্দ পেতাম তা দেখে, কিন্তু তা তো আর হচ্ছে না, হবেও না। এখন বলে দিলে তো আমার কথা বলে দেবে আর আমি ফেঁসে যাব। ভাইয়া, না না মামুনি, ভাইয়াকে কিছু বলো না। মামুনি আমার কথা শুনে হা করে তাকিয়ে আছে। আমি ঢুক গিলে তাকিয়ে আছি। ভাইয়ার শয়তানি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি মামুনিকে টেনে রুমে থেকে নিয়ে এলাম। বাইরে এসে দেখা হলো তিথির সাথে ড্রয়িং রুমে বসে আছে, মুখটা ছোটো করে। আমি যেতে মাথা উঁচু করে তাকালো আমার দিকে, চোখে রাগ নিয়ে তাকিয়ে আছে। আমি ভ্রু কুচকে তাকালাম। আমি ভেংসি কেটে চলে এলাম। বাসায় আসতে হাজার কথা, আমি ভেজা কেন? কারো কথার উত্তর না দিয়ে রুমে এসে রাগে গজগজ করতে লাগলাম। ড্রেস চেঞ্জ করে এসে রাহেলাকে চা দিতে বললাম। রাহেলা আমাদের কাজের লোক, আমি নানু বলে ডাকি। নানুকে চা দিতে বললাম। তারপর চা নিয়ে বেলকনিতে বসলাম। এখন হালকা শীত পড়েছে, শীত এসে পড়ল।
আজকে এই সময় গোসল করার জন্য শীত ভালোই লাগছে। এদিকে আদনান ভাই নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল, তখন হঠাৎ আমার বারান্দায় চোখ আসে আর আমাকে খেয়াল করে। আদনান দুলাকে দেখে স্তব্ধ হয়ে যায়। দুলাকে খুব আবেদনময়ী ভেজা চুল পিছনে খোলা। দুলা বারান্দায় লাইট দেয়নি। অন্ধকারের মাঝেও বাসা থেকে হালকা আলো এসে ওর মুখে লাগে, এতে ওকে আরো সুন্দর লাগছে। নীল চাদর গায়ে জড়িয়ে ধরে কাপে চুমুক দিচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। দূর থেকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে আদনান। এই মুখটা দেখলে সমস্ত চিন্তা ভাবনা উলটপালট হয়ে যায়। কি আছে ওই মেয়েটার মাঝে, ওকে এত ঘাল করে কেন? এতক্ষণ আদনান গিয়ে কড়া গলায় শাসিয়ে এসেছে তিথিকে। তিথির খুব ভার বেড়েছে। মেয়েটা এতদিনেও একটুও চেঞ্জ হয়নি। ওর সাথে ফ্রেন্ডশিপে যাওয়ার পর থেকেই ও আদনানকে ডিস্টার্ব করে। এই নিয়ে আদনান ওর সাথে কথা কাটাকাটি করে ফ্রেন্ডশিপ নষ্ট করে দিতে চেয়েছিল, কিন্তু আবার তিথির কান্না আর ক্ষমার জন্য মেনে নিয়েছে। আজ আবার এতদিন পর এসেও আমাকে জ্বালাতন করছে। একে বাসায় আনাটাই ভুল হয়েছে। দুলা যা বলেছে সব ঠিক, আমি জানি। দুলাকে শাস্তি দিয়েছি জাস্ট ফাহাদের জন্য, আর তারপর তিথিকেও শাসিয়েছি। কালকেই ওটাকে বিদায় করতে হবে। আদনান দুলার দিকে তাকিয়েছিল, তখনই তিথি রুমে আসে আর দেখে আদনান হা করে জানালার বাইরে তাকিয়ে আছে। কৌতূহল নিয়ে তিথিও তাকায় আর দেখে দুলাকে। আদনান এখনো নিজের মুখে বলেনি ও দুলাকে ভালোবাসে, তাই তিথি আদনানের সামনে এসে বলে, আদনান, তোর সাথে একটু কথা ছিল। আদনান তিথির আওয়াজ পেয়ে চমকে ওঠে আর ভ্রু কুঁচকে তাকায় তিথির দিকে। কি কথা? তুই কি দুলাকে ভালোবাসিস? আদনান ফেল করে তাকিয়ে আছে তিথির দিকে। হঠাৎ এই প্রশ্ন। বল না, জেনে কি করবি? একটা কথা বলতাম, তুই আমাকে একবার না বারবার রিজেক্ট করেছিস, কিন্তু কেন? এই দুলার জন্য কি? হ্যাঁ হ্যাঁ শুনে তিথি গর্জে উঠল ভেতরে ভিতরে, কিন্তু বাইরে প্রকাশ করলো না। তীব্র রাগ নিয়ে একবার দুলার দিকে তাকালো, তারপর আদনানের দিকে তাকিয়ে বলল, ওর মাঝে কি আছে যা আমার নেই? ওর থেকে সব দিক দিয়ে আমি ফার্স্ট, তাহলে আমাকে রেখে ওকে কেন তুই বেছে নিলি? রেগে বলল আদনান। স্বাভাবিকভাবেই বলল, ভালোবাসা রূপ গুণ দিয়ে হয় না, ভালোবাসা আসে মন থেকে। আর আমি ছোট থেকে শুধু একজনকে ভালোবাসি, সে হলো আমার দুলারানী। ও আমার নেশা। যেসব ফিলিংস দুলার জন্য আসে তা আর কোনো মেয়েকে দেখে আসেনি। সে যতই সুন্দর হোক না কেন, এই মনে শুধু একজনের বসবাস। আর তুই এমন পাগলামি করে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট করলি, বেশি কিছু না। তোকে আমি ফ্রেন্ডের বাইরে কখনোই কিছু ভাবিনি। তিথি ছলছল চোখে তাকিয়ে আছে। ও মন প্রাণ দিয়ে আদনানকে ভালোবাসে। ভার্সিটিতে প্রথম দেখেই আদনানের প্রতি দুর্বলতা প্রকাশ করেছে, বারবার বুঝিয়েছে, কিন্তু আদনান বুঝেনি। চলবে।